বাংলা এবং বিহার এবং উড়িষ্যা এই তিনটি প্রদেশের রাজস্বর মাধ্যমে। তো এই তিনটে প্রদেশে রাজস্ব লাভ করার পর তারা কিন্তু তাদের ল্যান্ড রেভিনিউ বাড়ানোর কথা ভাবে। কিভাবে বাড়ানোর কথা ভাবে? তারা মেনলি, তোমরা জানো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে আসার প্রথম মোটিভই ছিল ব্যবসা করা। কিন্তু তাদের রাজ্যের আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ভূমি রাজস্বের আয়তনও বাড়ছে। ফলে তারা ক্রমশ এমন ভূমি সত্ত্ব এবং ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট করে, ভূমি রাজস্ব সেটেলমেন্ট করে, এমন নীতি নির্ধারণ করে যেটাতে তাহলে ভূমি রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায়। রিশা জয়েন করেছো না? রিশা সাহা এসছো? হ্যাঁ ম্যাম, এসছি। ম্যাম আপনি কি পড়াচ্ছেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা, বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা আমরা আলোচনা করছি। প্রথমেই গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর আমলে কি ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল সেটা আমরা আলোচনা করছি। ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল হয়ে ভারতবর্ষে আসার পর তিনি কিছু ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট করেন। প্রথমেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ এই হোয়াইট বোর্ডটা? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। 1772-এ 1772-তে করে পাঁচশালা বন্দোবস্ত। ম্যাম লেখাগুলো দেখতে পাচ্ছি না, বোর্ডটা একটু সোজা করুন, আলো পড়ছে বলে। আচ্ছা, দাঁড়াও। দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, এবার দেখতে পাচ্ছি। পাঁচশালা বন্দোবস্ত 1777-এ হচ্ছে একশালা বন্দোবস্ত। ঠিক আছে? পাঁচশালা বন্দোবস্ত মানে তোমরা বুঝতে পারছো যে 5 বছরের জন্য এই সেটেলমেন্টটা হয়। আর 1777-এ হয় একশালা বন্দোবস্ত, মানে 1 বছরের জন্য সেটেলমেন্ট হচ্ছে, ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট। এই 1 বছরের ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্টের কিছু কিছু অসুবিধা চোখে পড়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ঠিক আছে? কি অসুবিধা? প্রথমত, 1 নম্বর, প্রতি বছর জমি নিলামে দেওয়ার ফলে জমি থেকে বাৎসরিক আয়ের কোনো নিশ্চয়তা ছিল না। অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর কত টাকা পাবে সেই টাকার কোনো নিশ্চয়তা ছিল না। বুঝতে পারছো? কত টাকা বাৎসরিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির আসবে তার কোনো নিশ্চয়তা ছিল না। নাম্বার 2, প্রতি বছর ইজারাদারদের বদল হওয়ার ফলে তারা কিন্তু জমির উন্নতির দিকে কেউ নজর দিত না। কেন? তার কারণ হচ্ছে তাদের মেন মোটিভই ছিল জমির থেকে তারা কত আয় করবে, এবং এর ফলে প্রজাদের ওপর তারা প্রচন্ড অত্যাচার শুরু করে দিত। ঠিক আছে? নাম্বার 3, এই সময় দরিদ্র কৃষকরা ভূমি রাজস্ব দিতে না পারার জন্য ভয়ে তারা কৃষিকাজ ছেড়ে পালিয়ে যেত। এই নানা ধরনের সমস্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামনে এসে দাঁড়ায়। এরপরে ভারতবর্ষে গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, নেক্সট গভর্নর জেনারেল ওয়াজ লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস যখন ভারতবর্ষে আসেন তিনি 1790 সালে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। 1790 সালে তিনি 10 শালা বন্দোবস্ত প্রচলন করেন। 10 শালা বন্দোবস্ত 1790-এ 10 শালা বন্দোবস্ত করেন,
এবং তিনি আশ্বাস দেন যে যদি তোমরা জানো যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরদের মাধ্যমে চালিত হয়, যদি বোর্ড অফ ডিরেক্টররা কনসেন্ট দেন, দেন দ্য 10-year সেটেলমেন্ট, এই 10 বছরের বন্দোবস্তটা তিনি চিরস্থায়ী বন্দোবস্ততে কনভার্ট করতে পারবেন। The settlement will turn into a permanent one. চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করতে পারবেন। But he was not sure. হ্যাঁ, কি হবে তিনি শিওর না। বোর্ড অফ ডিরেক্টরের মিটিং হবে, সেইখানে যদি তারা রাজি হয় তাহলেই এটা হবে। এরপরে যেটা তোমরা বলবে নেক্সট হচ্ছে শোর গ্রান্ট বিতর্ক। শোর গ্রান্ট বিতর্ক, শোর গ্রান্ট বিতর্ক। শোর কে ছিলেন? এই সময় ল্যান্ড সেটেলমেন্ট নিয়ে, ভূমি রাজস্ব নিয়ে দুটো বিরোধী বা বিপরীত মতের কিন্তু উদ্রেক হয় বা উদ্ভব হয়। কি? রাজস্ব বিভাগের প্রধান স্যার জেমস শোর, কি নাম? জেমস শোর। জেমস শোর, দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, দেখা পেলে একটু বলো, হ্যাঁ, না দেখতে পেলে মানে বলো। জেমস শোর বলেন, জেমস শোর বলেন যে মুঘল আমলে, তারা মুঘলদের পরেই তো তারা আসছে, কাজে মুঘলদের আমলে যে একটা প্রচলিত সেটআপ, সেই সেটআপেই তিনি বিশ্বাসী ছিলেন। তিনি বলেছিলেন যে জমিদাররাই হলো জমির মালিক, ফলে কৃষকদের সঙ্গে কোনো রকম সেটেলমেন্ট করার দরকার নেই, জমিদারদের সঙ্গে আমাদের জমি বন্দোবস্ত করতে হবে, করা উচিত, এবং প্রকৃত রাজস্বের নির্ধারণ করার আগে জমিকে আগে মেজার করতে হবে, জমি আগে পরিমাপ করতে হবে। জমি পরিমাপ করে তিনি স্থায়ী কোনো ভূমি রাজস্বের কথা বলেননি, তিনি দীর্ঘস্থায়ী ভূমি রাজস্বের পক্ষে মত দেন। It was not a permanent one, but it was a long land revenue settlement. বুঝতে পারছো? দুটো টার্ম কিন্তু খুব ট্রিকি, একটা হচ্ছে দীর্ঘস্থায়ী, আরেকটা হচ্ছে স্থায়ী। স্থায়ী মানে সারা জীবনের জন্য, এটা স্থায়ী, ফিক্সড। আর দীর্ঘস্থায়ী is not a fixed one, but it was kind of a long settlement. Got it? Got my point? বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। না বুঝতে পারলে বলবে। ম্যাম, তার মানে এই চিরস্থায়ী মানে যেটা আপনি বলছেন সেটাই কি পরে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল? কমপ্লিট করি, তারপর তোমরা বুঝতে পারবে। মাথা ঠান্ডা করে বুঝবে, আগে বোঝাটা ইম্পর্টেন্ট, বুঝলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। এরপরে অন্যদিকে আমি বলেছি দুটো বিরোধী মত। অন্য মত কি ছিল? কোম্পানির ডিড সেকশনের যে হেড, ডিড মানে দলিল, দলিল বিভাগের প্রধান স্যার জেমস গ্রান্ট, স্যার জেমস গ্রান্ট, স্যার জেমস গ্রান্ট, সরি এটা জেমস শোর না, আমি সবাইকে জেমস বলে দিচ্ছি, এটা জন শোর, আর তার এগেনস্টে ছিল জেমস গ্রান্ট, রাইট? জেমস গ্রান্ট, জেমস গ্রান্ট দেখতে পাচ্ছ? না দেখতে পেলে প্লিজ বলো। না ম্যাম, এই লাইনে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা, দেখা যাচ্ছে না, তার মানে আমি এত দূর অব্দি লিখবো, এরপরে তোমরা দেখতে পাচ্ছ না। জেমস গ্রান্ট তিনি বলেন, ম্যাম শোরটা অবধি দেখা গেছে। শোর অব্দি দেখা গেছে, তাই তো? আচ্ছা, তাহলে আমি এত দূর অব্দি লিখবো আর কি, আমি মানে তোমাদের আই লেভেলটা আমি মানে চেক করছি আর কি। হ্যাঁ, তা জেমস গ্রান্ট তিনি বলেছেন যে না, জমিদারদের সঙ্গে কোনো সেটেলমেন্ট করার দরকার নেই, কেননা মুঘল আমলে যে জমি স্ট্রাকচার ছিল
The land belonged to the সুলতান, দ্য গভর্নমেন্ট। অর্থাৎ সরকারের কাছেই, সরকার ছিল জমির মালিক। জমিনদার ওয়াজ অনলি দ্য ট্যাক্স কালেক্টর অফ দ্যাট পার্টিকুলার ল্যান্ড। অর্থাৎ জমিদার ছিল ওই জমির রাজস্ব সংগ্রাহক। জমিদার রাজস্ব সংগ্রাহক ছাড়া কিচ্ছু না। আজ এই জমিদারদের সঙ্গে তিনি জমি সেটেলমেন্টের পক্ষে মত দেননি, তিনি জন শোরের মতের তীব্র বিরোধিতা করেছেন। ফলে দুটো এক টোটালি ডিফারেন্ট ভিউ পেলে, বুঝতে পেরেছো? তাহলে জন শোর আর জেমস গ্রান্টের দুটো আলাদা ভিউ পেলে, তাই তো? এরপরে মন্ত্রিসভার মন্ত্রী পিট 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 বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি হেনরি ডান্ডাস। হেনরি ডান্ডাস হেনরি ডান্ডাস হেনরি ডান্ডাস পিট হেনরি ডান্ডাস প্রভৃতির পরামর্শে লর্ড কর্নওয়ালিস 1793-এর, ম্যাম দেখতে পাচ্ছি না তো। ও দেখতে পাচ্ছ না? না। এটা দেখতে পাচ্ছ? হেনরি ডান্ডাস, হেনরি ডান্ডাস দেখতে পেয়েছো? হ্যাঁ ম্যাম। ম্যাম বলছি পিট আর হেনরি ডান্ডাস কি আলাদা লোক তো? হ্যাঁ, একজন ছিল মন্ত্রী, আরেকজন হচ্ছে Board of বোর্ড অফ Control এর কন্ট্রোলের সভাপতি। সভাপতি হচ্ছে হেনরি ডান্ডাস। আচ্ছা, দুজন আলাদা লোক, দুজন এক নয় তো, ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। এইবার লর্ড কর্নওয়ালিস 1793 সালে 1793 দেখতে পাচ্ছ আশা করি। 1793 22শে মার্চ এই 10 সালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করেন। 10 সালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তের শিলমোহর দেন। ঠিক আছে? এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথমে কোথায় কোথায় প্রচলিত ছিল? প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেসব ওটাকে লিখে নি। 1793 22শে মার্চ 10 সালা বন্দোবস্ত would converted into a permanent settlement। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি, হয়ে গেছে, বলুন। সতেরোশো 22শে মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত হয়। এবার চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় কোথায় প্রচলিত ছিল? চিরস্থায়ী বন্দোবস্ত প্রথমেই প্রচলিত হয়েছে কোথায়? চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলিত হয়েছিল যেখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দেওয়ানি লাভ করে। তোমরা সবাই জানো, বাংলা বিহার। ফলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যায় এবং দক্ষিণে মাদ্রাজ প্রেসিডেন্সির এবং উত্তর পশ্চিম প্রদেশের কিছু কিছু অঞ্চলে। মাদ্রাজ প্রেসিডেন্সি এবং উত্তর পশ্চিম প্রদেশের কিছু কিছু অঞ্চলে। মাদ্রাজ প্রেসিডেন্সি এবং উত্তর পশ্চিম প্রদেশের কিছু কিছু অঞ্চলে। এরপরে চিরস্থায়ী বন্দোবস্তের শর্তাবলী আলোচনা করব। এই চিরস্থায়ী বন্দোবস্ত স্থির হয় কতগুলো পয়েন্টস, হ্যাঁ, 3টে পয়েন্টস আছে। 3টে পয়েন্টস আমি আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, চিরস্থায়ী বন্দোবস্তে রাজস্ব পরিমাণ ফিক্স হয়ে গেছে, তাই তো? ফিক্সড, একটা স্থির হয়েছে। এই রাজস্ব দেওয়ার পরে জমিদাররা বংশানুক্রমিকভাবে
জমির মালিকানা পায়। ভেরি ইম্পর্টেন্ট। আগে কিন্তু জমিদাররা বংশানুক্রমিকভাবে জমির অধিকার পেত না, তারা শুধুমাত্র ট্যাক্স কালেক্টর ছিল, রাজস্ব সংগ্রাম। এইবার তারা জমির অধিকার পাচ্ছে বংশানুক্রমে, মানে বাবার পরে ছেলে, তারপরে নাতি, এরকম ভাবে। বুঝতে পারছো? নাম্বার 2, এইটা একটা বিশাল বড় ড্রব্যাক। তোমরা এর আগেও পড়েছো সূর্যাস্ত আইন, দ্য সানসেট ল, অর্থাৎ নির্দিষ্ট দিনের মধ্যে সরকারকে অর্থাৎ কোম্পানিকে রাজস্ব মেটাতে না পারলে তার জমি ক্রোক করা হতো, অর্থাৎ তার জমি কেড়ে নেওয়া হতো, অর্থাৎ সেই জমিদার তার জমিদারি হারাতেন। বুঝতে পারছো? 3 নম্বর, প্রাকৃতিক বিপর্যয়ও কিন্তু রাজস্ব মুকুব হতো না। এটা কিন্তু সরকারের একটা ভাবমূর্তিকে, কোম্পানির ভাবমূর্তিকে নষ্ট করেছিল। মানে কোম্পানি যে খুব অত্যাচারিত হচ্ছে কৃষকরা, এটার থেকে কিন্তু বোঝা যায়। ঠিক আছে মনিকা, তুমি অনেকক্ষণ ধরে বোধহয় জয়েন করার চেষ্টা করছিলে। 3টে পয়েন্টস তোমরা আশা করি বুঝেছো। চিরস্থায়ী বন্দোবস্তের কিছু ফলাফল ছিল, সুফল কুফল। হ্যাঁ, সুফল ঐতিহাসিক মার্সম্যান, কি নাম? মার্সম্যান, ঐতিহাসিক মার্সম্যান। আশা করা যায় ঐতিহাসিকের নামের তলায় তোমরা দাগ দেবে। আমি সেই কবে থেকে তোমাদের বলে আসছি, সেই অভ্যাস নিশ্চয়ই ভুল হয়নি। মার্সম্যান বলেছেন, মার্সম্যান দেখতে পাচ্ছ? মার্সম্যান বলেছেন চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি অত্যন্ত বলিষ্ঠ, সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ। বলিষ্ঠ, সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ। বলিষ্ঠ, সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ। ঠিক আছে, 4টে আমি পরপর বলবো। এটা তুমি চিরস্থায়ী বন্দোবস্তের আশীর্বাদ বলা যেতে পারে, চিরস্থায়ী বন্দোবস্তের ভালো দিক বলা যেতে পারে। 1 নম্বর হচ্ছে, এই ব্যবস্থার ফলে জমিদারের অবস্থা উন্নততর হয়। কেন না? কৃষকরা নির্দিষ্ট সময়ের মধ্যে ভূমি রাজস্ব দিয়ে দিচ্ছে, কালেক্ট হয়ে যাচ্ছে। এর ফলে জমিদারের অবস্থার উন্নততর হয় এবং সরকার বাহাদুর মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি, সেও তার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ বছরে কত পরিমাণ রাজস্ব আসবে সেটা ফিক্সড, সেটা তারা জানতে পারে। ফলে তাদের বাজেট করতে সুবিধা হয়, বাজেটের খুব সুবিধা হয়। 2 নম্বর, জমির উপর জমিদারের সত্ত্ব সুনিশ্চিত ছিল। আমি এর আগের বার বললাম যে বংশানুক্রমিকভাবে রাজস্ব দিয়ে দিলে জমিদাররা ওই জমির উপর কিন্তু তার মালিকানা স্বীকৃত হয়। ফলে তার মালিকানা স্বীকৃত হওয়ার ফলে জমিদাররা তো ওই টেনশনটা ছিল না, এই যে আমাকে উৎখাত করে দেবে, হলো না। ফলে তারা কি করলো? তারা জমির বা কৃষিকাজের উন্নতির চেষ্টা করলো। বুঝতে পেরেছো? নিজ এলাকায় কৃষির উন্নতিতে মনোনিবেশ করলেন। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে, এই যে যারা নতুন জমিদার হলো, দিজ আর দ্য নিউ ল্যান্ডলর্ড, দিজ আর দ্য নিউ জমিদার। এই নতুন জমিদার শ্রেণী, they were basically they became the
লয়াল টু দ্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ তারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুগত ভৃত্যে পরিণত হলো, রাজভৃত্যে পরিণত হলো। বুঝতে পেরেছো? 4 নম্বর হলো খাজনা। বলছি যে কি বলেন, জমিদাররা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুগত্যে পরিণত হলো? হ্যাঁ, একটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুগত রাজভক্ত জমিদার শ্রেণী তৈরি করে ফেললো। তারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথায় উঠতে বললে উঠে, বসতে বললে বসে, কেন তাদের অনুগ্রহেই তার ফ্যামিলিটা সেফ হয়ে গেল। তারা বংশানুক্রমিক ভাবে টাকা দিয়ে দিলে, বছরের শেষে রাজস্ব দিয়ে দিলে, তারা ওই জমিটা তার। ফলে তারা জমি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর বিরোধিতা করলো না। they became the loyal towards the ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। গট মাই পয়েন্ট? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝেছি। এরপরে 4 নম্বর, খাজনা সুনির্দিষ্ট হওয়ার ফলে কৃষকদেরও সুবিধা হয়েছিল। হ্যাঁ, কৃষকরা কি হয়েছিল? কৃষকরা ইজারাদারদের অত্যাচার থেকে রক্ষা পেয়েছিল। ইজারাদাররা আর তাদের অত্যাচার করতো না। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় যদি তারা টাকা দিয়ে দিত, রাজস্ব দিয়ে দিত, তাহলে কৃষকরা ইজারাদারদের অত্যাচার থেকে বাঁচত। অন্যদিকে এবার আমি কুফল নিয়ে আলোচনা করছি, যদিও তোমাদের কুফল এরকম আলাদা করে লেখার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা আলাদা প্যারাগ্রাফেই লিখবে। ঐতিহাসিক হোমস। ম্যাম কি নাম বলে? দেখতে পাচ্ছ না? না, ঝাপসা দেখছি। না ম্যাম, দেখতে পাচ্ছি। না ম্যাম, দেখতে পাচ্ছি। হোমস দেখতে পাচ্ছ না? এই আলোটা জ্বালালে তো আবার বলছো যে অসুবিধা হচ্ছে। এবার দেখা যাচ্ছে এবার। দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ। ঐতিহাসিক হোমস বলছে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি মারাত্মক ভুল। ইট ওয়াজ আ ব্লান্ডার। মারাত্মক ভুল, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মারাত্মক ভুল। অন্যদিকে থর্নটন দেখা যাচ্ছে? হ্যাঁ। থর্নটন বলছেন যে চিরস্থায়ী বন্দোবস্ত চরম অজ্ঞতা থেকেই সৃষ্টি হয়েছিল। চরম অজ্ঞতা থেকে চিরস্থায়ী বন্দোবস্তের সৃষ্টি হয়। চরম অজ্ঞতা থেকে চিরস্থায়ী বন্দোবস্তের সৃষ্টি হয়। এরপরে আমি চিরস্থায়ী বন্দোবস্তের 8টা মতো পয়েন্ট আলোচনা করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা দিতে না পারলে জমিদাররা জমিদারি হারাতে। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। নির্দিষ্ট সময়ের মধ্যে জমিদারি রাজস্ব না দিলে জমিদাররা জমিদারিচ্যুত হন। নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানিকে রাজস্ব দিতে না পারলে জমিদাররা জমিদারিচ্যুত হন। নাম্বার 2, ম্যাম দাঁড়ান একটু। বলুন। জমিদারের দেয় রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হওয়ায় যদি কখনো জমিদারির লাভ, মানে ওই পার্টিকুলার জমির যদি লাভ হয়, কৃষি উৎপাদন কখনো বেড়ে যেতে পারে, ফলে লাভ হতে পারে। লাভ হলে যদি তাদের ইনকাম বাড়লেও, তাদের মানে কাদের বলছি আমি, জমিদারদের ইনকাম বাড়লেও সরকারের কিন্তু আয় বৃদ্ধি হয়নি। অর্থাৎ কখনো জমির মূল্য এবং আয় বৃদ্ধি হলে জমিদাররা উপকৃত হলেও সরকারের কোনো লাভ হয়নি। সরকার মানে আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই বলছি।
জমির আয় এবং মূল্য বৃদ্ধি পেলেও, জমিদার উপকৃত হলেও সরকারের আয় বৃদ্ধি হয়নি। ঠিক আছে? কত কত নম্বর বল? 3 নম্বর তিন ম্যাম। তিন তিন তিন। হবে। 3 হবে ম্যাম। জমিদারদের, তুমি কি রাস্তায় আছো নাকি রিশা? মানে হর্ন পাচ্ছি, মিউট করে না রাখো। আমার বাড়িতে না। আচ্ছা, জমিদারদের দেয় খাজনা নির্দিষ্ট হওয়ার ফলে বেশি রাজস্বের লোভে তারা কিন্তু কৃষকদের উপর অত্যাচার চালাতো। বেশি রাজস্বের লোভে কৃষকদের উপর উৎপীড়ন চালাতো। বেশি রাজস্বের লোভে মানে আরো বেশি ইনকাম হবে, কেন না রেভিনিউ তো ফিক্সড, কোম্পানিকে একটা ফিক্সড রেভিনিউ দিয়ে দিলে যে বাড়তি রেভিনিউ থাকবে সেটা তার পকেট ভরবে, ফলে এর জন্য কৃষকদের উপর উৎপীড়ন চালাতো। বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। 4 নম্বর হচ্ছে আহ 4 নম্বর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু বেসিক্যালি জমিদারদের এবং সরকারদের মধ্যে হওয়া একটা সেটেলমেন্ট, বন্দোবস্ত। কৃষকদের স্বার্থ রক্ষার কথা এখানে ভাবা হয়নি। কৃষকদের স্বার্থ রক্ষার কথা ভাবা হয়নি। কৃষকদের স্বার্থ রক্ষার কথা ভাবা হয়নি। 5 নম্বর বলবো, চিরস্থায়ী বন্দোবস্তে নিলামে জমির মালিকানা স্থির হয়। নিলাম কি? নিলাম হচ্ছে সরকার বাহাদুর আসবে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেখানে এবার দর ওপেন করাবে, ওই জমিটা কে নিতে চাও। কেউ বলে 5,000, কেউ 10,000, কেউ 15,000, এইভাবে চলতে থাকবে। যে সব থেকে বেশি বলবে, ধরো যে 15,000 বলো, তারই ল্যান্ড বিলং টু হিম, তাই তো? ফলে এই নিলামে জমির মালিকানা স্থির হওয়ার ফলে কৃষক এবং ওই জমির সঙ্গে সম্পর্কহীন এক ব্যক্তির হাতে জমি চলে যায়। অর্থাৎ যে জমিদার জমিটা পেল, তার সঙ্গে ওই জমিতে যারা বাস করতো যেসব কৃষক, এবং ওই জমিটার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না, কোনো আবেগ ছিল না। এতদিন কি ছিল, জমিদাররা যেখানকার লোক সেখানে সে ওই জমি সত্ত্ব পেত, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এখন হচ্ছে নিলামে জমি উঠে যাচ্ছে। বুঝতে পারছো? যে বেশি টাকা বলছে তার হয়ে যাচ্ছে জমি, সে এখানে থাকেই না, কিছুই না, তার ওই জমির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, না কোনো কৃষকের সাথে সম্পর্ক, ফলে আবেগহীন একটা যান্ত্রিক সম্পর্কে পরিণত হয়। The relation between the landlord and the farmer became mechanical হয়ে যায়, যান্ত্রিক সম্পর্কে পরিণত হচ্ছে। এবং যারা এই জমির মালিক হন তারা কিন্তু কেউ জমিতে ওই অঞ্চলে বসবাস করতেন না, তারা ওই জমির থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে শহরে বাস করতেন। তারা কি হলেন? তারা হলো অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, অনুপস্থিত জমিদার। এতদিন কি ছিল, জমিদাররা ওখানেই বাস করতেন, এখন হচ্ছে তারা এখানে বাস করছেন না, এই টাকাটা নিচ্ছে, নিয়ে শহরে বাস করছে। দে ওয়্যার অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, অনুপস্থিত। কোম্পানিকে রাজস্ব দিত না ওরা? দেবে না কেন? তার তো লোক আছে, তাকে কি এসে দিতে হবে নাকি? লোক এসে, তার তো লোক আছে, তার তো অফিসিয়াল আছে, তার নির্দিষ্ট টাইমে, ধরো বিকেল 5টার মধ্যে, সূর্যাস্ত আইন মানে কি, সূর্য ঢলে পড়ার আগে তোমাকে টাকা দিতে হবে, বছরের শেষে লাস্ট দিন 31শে ডিসেম্বর, মানে ওই সময় ওদের লাস্ট মাস চৈত্র মাসকেই ধরা হবে, 32শে চৈত্র। 32শে চৈত্র, বাংলা মাস তো 32 দিনে, চৈত্র মাস তোমরা জানো, 32শে চৈত্র গিয়ে জমা দেবে 5টার মধ্যে। 5টা এক হয়ে গেলেই জমি ক্রোক হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তার তো থাকার দরকার নেই, সে চলে যাচ্ছে শহরে। These zamindar were the absentee landlord.
বুঝতে পারছো? ফলে প্রজাদের দুঃখ দুর্দশার সীমা ছিল না, দুঃখ দুর্দশার অন্ত ছিল না, দুঃখ দুর্দশার অন্ত ছিল না। 6 নম্বর তো 6 নম্বর, অনেক অনেক জমিদার যারা ধরো শহরে বাস করছে, যাদের কথা আমি এখন আলোচনা করছি, তারা আবার ছোট জমিদারকে ওই জমির দায়িত্ব দিতেন, আবার সেই ছোট জমিদার আবার আরেকজনকে রাজস্ব আদায়ের দায়িত্ব দিত। ফলে জমির কিন্তু হাত বদল হতে থাকে জমিদারদের, এবং এইভাবে পত্তনি প্রথার সৃষ্টি হয়। পাতনি সিস্টেম, পত্তনি প্রথার উদ্ভব হয়, পত্তনি প্রথার উদ্ভব হয়। এবং এই যে জমিদার আরেকজনকে দিচ্ছেন, আরেকজনকে দিচ্ছেন ভূমির রাজস্ব কালেক্ট করার জন্য, দে ওয়্যার দ্য মিডল ম্যান, তারা মধ্যস্বত্বভোগী। মধ্যস্বত্বভোগীর আবির্ভাবের ফলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়, কৃষকদের অবস্থা শোচনীয় হয়, কৃষকদের অবস্থা শোচনীয় হয়। 7 পয়েন্ট নাম্বার 7, 7 নম্বর পয়েন্ট আমরা বলবো, জমিতে স্থায়ী মালিকানা এবং অনেক আয়ের লোভে, জমির থেকে অনেক আয় হচ্ছে তার লোভে অনেকে নিজের ব্যবসা ছেড়ে দিয়ে কি করছিল, তারা কি করলো, ব্যবসা ছেড়ে দিয়ে তারা জমিতে মানি ইনভেস্ট করত, অর্থ বিনিয়োগ করত। এর ফলে জমির ওপর প্রেসার বাড়ে, চাপ বাড়তে থাকে, এবং জমি কি হয়, বংশানুক্রমিক ভাবে খণ্ড বিখণ্ডিত হয়ে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কেন, যারাই নিলামে জমি পাচ্ছে তারা তো নিজের জন্য পাচ্ছে না, এটা তো নির্দিষ্ট সময় টাকা দিয়ে দিলে তুমি বংশানুক্রমিক ভাবে ভোগ করতে পারো, তুমি, তোমার ছেলে, তার ছেলে, এরকম ভাবে চলতে থাকে। ফলে জমি ছোট্ট 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 ভাবে টুকরো টুকরো ভাবে কি হয়, বিভক্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? না ম্যাম, বুঝিনি। দেখো, এক শ্রেণীর এতদিন কি ছিল, যারা জমিদার ছিল তাদের একটা পারিবারিক ভাবে তারা জমিদার শ্রেণীর অন্তর্গত ছিল, তারা ছিল মুঘল আমলের কথা বলছি, রাজস্ব সংগ্রাহক, ট্যাক্স কালেক্টর। কিন্তু এই ব্যবস্থার ফলে, চিরস্থায়ী ব্যবস্থার ফলে আমি কি বলেছি, নিলামে জমি উঠে যাচ্ছে, জমির দাম, এবার যে জমি নিচ্ছে তার সাথে ওই পার্টিকুলার জমির কোনো সম্পর্ক ছিল না, কৃষকদের কোনো সম্পর্ক ছিল না, তারা ওখানে থাকতো না, তারা শহরে বাস করতো, অথচ তাদের জীবন যাপন কিন্তু চলতো ওই জমির থেকে প্রাপ্ত রাজস্ব থেকে। এবং তারা যেহেতু থাকতো না, তারা জমিটা আরেকজনের হাতে ছেড়ে দিত যে তুই তুলবি। এবার সে থাকতো, মেন যে থাকতো শহরে, সে এবার থাকতো হয়তো আধা শহরে, সে আবার আরেকজনকে দিয়ে দিচ্ছে তুই তুলবি। এইভাবে জমিটা কি হলো, পত্তনি প্রথার সৃষ্টি হলো। এবার দেখছে একদল লোক যারা কৃষক ছিল, কৃষক কিন্তু মানে অর্থবান কৃষক, যেমন আমি তোমাদের আগের সেমে তোমাদের অর্থবান কৃষকদের সঙ্গে পরিচয় করিয়েছি, তোমাদের মনে থাকবে নিশ্চয়। এইসব অর্থবান কৃষকরা তারা দেখছে, আরে আমাদের যা ইনকাম হচ্ছে তার থেকে তো জমিদারদের অনেক বেশি ইনকাম, তারা এখানে কেউ থাকছেও না, কোনো অসুবিধাও হচ্ছে না, তাহলে আমরা কৃষিকাজ ছেড়ে দিই, আমরা এবার জমিতে আমাদের টাকাগুলো বিনিয়োগ করছি। বুঝতে পেরেছো কেন? কেননা তারা আরো বেশি আয়ের লোভে, আরো বেশি ইনকাম হবে। এবং শুধু আমি নয়, আমার পরবর্তী জেনারেশন, আমার পরবর্তী প্রজন্ম, আমার ছেলে, তার ছেলে, তাদেরও লাইফ সুরক্ষিত হবে, তাদের জীবন সুরক্ষিত হবে। তারা যদি কোনো মতে কৃষকদের উপর অত্যাচার করে টাকা নিয়ে নেয়, রাজস্ব নিয়ে যদি জমা দিতে পারে, ব্যাস কেল্লা ফতে, তাহলে তো হয়ে যাবে। এর ফলে সবাই এসে জমিতে ভিড় করছে, বুঝতে পারছো? জমিতে ভিড় করার ফলে জমিটা ছোট্ট 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 ভাবে বংশানুক্রমিক ভাবে খণ্ড বিখণ্ডিত হয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ। চিরস্থায়ী বন্দোবস্তের ফল পরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেকটি গুরুত্বপূর্ণ
ভূমি রাজস্ব ব্যবস্থা আমি আলোচনা করছি, তার নাম রায়তওয়াড়ি ব্যবস্থা, রায়তওয়াড়ি সেটেলমেন্ট, রায়তওয়াড়ি ব্যবস্থা। আজকে মানে অনেক বড়, একসাথে অনেক কিছু আলোচনা করছি, তোমরা মাথা ঠান্ডা করে শোনো। রায়তওয়াড়ি ব্যবস্থা, রায়তওয়াড়ি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? রায়তওয়াড়ি ব্যবস্থা দক্ষিণে, ভারতের দক্ষিণে অর্থাৎ মাদ্রাজ প্রেসিডেন্সি এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে কে প্রচলন করেন? টমাস মনরো, স্যার টমাস মনরো। তো টমাস মনরো রায়তওয়াড়ি ব্যবস্থা প্রচলন করেন। And what was the date? It was introduced in 1820, 1820-তে। 1820-তে রায়তওয়াড়ি ব্যবস্থা প্রচলিত হয়েছিল। এই ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক, এই ব্যবস্থায় কিন্তু কৃষকদের সঙ্গে সরকারের ডাইরেক্ট সম্পর্ক স্থাপিত হয়। এই ব্যবস্থায় কোনো মধ্যস্বত্বভোগীর স্থান ছিল না। এই ব্যবস্থায় রাজস্বের পরিমাণ, রাজস্বের রেট, রাজস্বের হার ছিল অনেক উঁচু, অনেক বেশি, এবং নরমালি 30 বছর অন্তর ভূমি রাজস্ব রিভিউ হতো। 30 বছর অন্তর ভূমি রাজস্ব আবার নতুন করে পুনর্বিবেচিত হতো। 30 বছর বাদে বাদে ভূমি রাজস্ব পরিবর্তন বা পরিবর্তিত হতো। এবং চিরস্থায়ী বন্দোবস্তের মতো রায়তওয়াড়ি ব্যবস্থাতেও প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা কোনো কর ছাড় পেতেন না। ভূমি রাজস্বের হার উঁচু হওয়ার ফলে কৃষকরা কি করতেন? কৃষকরা মহাজনদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হতেন, কেননা ঋণ না নিলে তার জমি চলে যাবে। এর ফলে এক মধ্যস্বত্ব শ্রেণী না হলেও এক নতুন ধরনের শ্রেণীর উদ্ভব হয় যারা ঋণ দেয়। They were the Mahajans. মহাজন শ্রেণীর উদ্ভব হয়, মহাজন শ্রেণীর উদ্ভব হয়, মহাজন শ্রেণীর উদ্ভব হয়। এইভাবে কৃষকরা রাষ্ট্র তথা এক জমিদার শ্রেণীর বদলে বহু জমিদার শ্রেণীর নিয়ন্ত্রণে চলে আসে। এক জমিদারের বদলে বহু জমিদারের নিয়ন্ত্রণে চলে আসে। এক জমিদারের বদলে বহু জমিদারের নিয়ন্ত্রণে চলে আসে। বুঝতে পেরেছো রায়তওয়াড়ি ব্যবস্থা? রায়তওয়াড়ি ব্যবস্থা কোথায় কোথায় প্রচলিত হয়েছে বুঝতে পেরেছো? দক্ষিণে এবং মাদ্রাজের দক্ষিণ অঞ্চলে। রাইট। কত সালে প্রবর্তিত হয়? 1820। 1820। কত বছরের জন্য? 30। এবং রেভিনিউ রাজস্ব কত কিরকম ছিল সেটাও খুবই উঁচু বহুগুণ হারে। বেশি। ভেরি গুড। আমার ছেলেমেয়েরা এত ভালো না, আমার পরিমাণে দারুণ মজা পাচ্ছে, মানে এটা খুব ইন্টারেস্টিং ম্যাম। এত ইন্টেলিজেন্ট, এত মানে করতে পারে, এত গ্রাসপিং পাওয়ার ভালো। ভেরি গুড। না ম্যাম, এই টপিক গুলো আমরা অনেক ছোট থেকে পড়ছি, আর এই টপিক গুলো ভীষণই ইন্টারেস্টিং, মানে পড়তেই। পড়লেও কিন্তু এখন যেহেতু তোমরা মানে বড় হয়ে গেছো, এখন অনার্স, ফলে সেই হ্যাঁ, এই টপিক গুলো পড়তেও ভালো লাগে। পড়তে পারো। ছোটবেলায় অল্প অল্প করে পড়তাম, এখন অনেকটা করে পড়তাম। বেশি বেশি, হ্যাঁ। আমি তো ইকোনমিক হিস্ট্রি পড়াই। যাই হোক, এরপরে আমরা যে ব্যবস্থা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ল্যান্ড রেভিনিউ ব্যবস্থার আলোচনা করব, সেটা হচ্ছে মহলওয়াড়ি ব্যবস্থা। মহলওয়াড়ি ব্যবস্থা, মহলওয়াড়ি ব্যবস্থা। এই ব্যবস্থা কোথায় কোথায় প্রচলিত ছিল? পাঞ্জাব। না, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি। উত্তরপ্রদেশ,
মধ্যপ্রদেশ, দিল্লিতে এই ব্যবস্থা প্রচলিত ছিল। কয়েকটি গ্রাম নিয়ে এক একটা মহল তৈরি করা হতো, সেই থেকে মহলওয়ারি ব্যবস্থার নাম। কয়েকটি গ্রাম থেকে একটি মহল তৈরি করা হতো, কয়েকটি গ্রাম নিয়ে এক একটি মহল তৈরি করা হতো। সেই মহলের ভূমি রাজস্ব আদায়ের জন্য একজন বা একাধিক জনকে দায়িত্ব দেওয়া হতো, একজন বা একাধিক জনকে দায়িত্ব দেওয়া হতো। একজন বা একাধিক জনকে যৌথভাবে দায়িত্ব দেওয়া হতো। ভূমি রাজস্ব আদায়ের জন্য? হ্যাঁ, যে তুমি ওই অঞ্চলের ওই মহলের দায়িত্ব নাও। বুঝছে? হ্যাঁ ম্যাম। এইভাবে এই ব্যবস্থা কিছুদিন বাদে বাদে ভূমি রাজস্ব হার পরিবর্তিত হতো। ভূমি রাজস্বের রেট মানে হার পরিবর্তিত হতো, ভূমি রাজস্বের হার পুনর্নির্ধারিত হতো। ভূমি রাজস্ব মাত্র 20% পেত জমিদার, ভেরি ইম্পর্টেন্ট, 80% পেত সরকার। 20% জমিদার, 80% সরকার। 20% জমিদার এবং 80% ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তবে পরবর্তীকালে কোম্পানির ভূমি রাজস্বের হারও অনেক তাদের প্রাপ্য কমে যেতে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো মহলওয়ারি ব্যবস্থা? হ্যাঁ ম্যাম, বলছি এটা কত বছরের জন্য যেন ছিল? এটা এখানে কিছু বলা নেই, তবে নর্মালি এটা যেহেতু 30 বছর ছিল, এটা 20 বছরের কাছাকাছি আশপাশে। ম্যাম আচ্ছা, এটা মানে কোন এক্সাক্ট সালে কোনো হয়েছিল? না সেটেলমেন্ট কিছুদিন বাদে বাদে বলেছি, তোমরা কিন্তু আলাদা হেডিং করে করে লিখবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ম্যাম। তাহলে বোঝা যাবে না। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগে ওইটা বললেন না, মানে কৃষকদের দিতে হতো কর? ওমা, কৃষকদের তো দিতেই হবে। কৃষকরা জমিদারকে দেবে, জমিদাররা তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেবে। না না, প্রাকৃতিক দুর্যোগে? প্রাকৃতিক দুর্যোগে মুকুব হতো না, এটা সব জায়গায় সমান। প্রাকৃতিক দুর্যোগে মুকুব হতো না। এরপরে আমরা যেটা আলোচনা করব, ভাইয়াচারি ব্যবস্থা। ভাইয়াচারি ব্যবস্থা, ভাইয়াচারি ব্যবস্থা, ভাইয়াচারি ব্যবস্থা যেটা ঋষা বলল, সেটা পাঞ্জাবে প্রবর্তিত হয়। ও পাঞ্জাবের কথা বলছিল না, মহলওয়ারিতে বলছিল। ভাইয়াচারি ব্যবস্থা পাঞ্জাবে প্রবর্তিত হয়। ভাইয়াচারি ব্যবস্থা পাঞ্জাবে প্রবর্তিত হয়। এই ব্যবস্থার একটা অভিনবত্ব ছিল, প্রত্যেক চাষির আলাদা আলাদা ভূমি রাজস্বের হার স্থির হতো। প্রত্যেক চাষির ভূমি রাজস্বের হার পৃথক ছিল। প্রত্যেক চাষির ভূমি রাজস্বের হার পৃথক ছিল। মানে যার যেরকম জমি ভাগে পড়েছে, যে যেরকম ফসল ফলাবে তার উপর তার ভূমি রাজস্বের রেট। মানে আমার যদি ধরো আমার রেট 650 টাকা হয়, পাশের জন বলে মানে তারও যে 650 টাকা হবে তা নয়, তার 300 টাকাও হতে পারে। তার আন্ডারে কতটা জমি, তার আন্ডারে কতটা ফসল উৎপাদিত হয়েছিল, সব বিবেচনা করা হতো এই সেটেলমেন্টে। মানে ম্যাম জমির উর্বরতার উপর কি নির্ভর করতো? সেটা তো অপ্রত্যক্ষভাবে চলে আসছে। তোমার জমি উর্বর না হলে বেশি ফসলও হবে না, তোমার জমি উর্বর হবে তারপর ফসল হবে, তাই না? এটা ডাইরেক্টলি ডিডে মানে দলিলে বলা না থাকলেও কিন্তু এটা অপ্রত্যক্ষভাবে চলে আসছে। উর্বর জমি যার ভাগ্যে পড়ছে সে বেশি রাজস্ব দেবে, অনুর্বর জমির ফলে রাজস্ব কম, মানে উৎপাদন, এগ্রিকালচারাল প্রোডাকশন কম হলে, কৃষি উৎপাদন কম হলে সে কম দেবে। বুঝতে পারছো? হ্যাঁ। এই ব্যবস্থাও কয়েক বছর অন্তর অন্তর ভূমি
রাজস্বের হার বৃদ্ধি করা হতো। কত বছর অন্তর এখনো ঠিক জানা যায় না, কিন্তু কয়েক বছর অন্তর, মেবি 10 ইয়ার্স, হ্যাঁ কয়েক বছর অন্তর, 5 to 10 ইয়ার্স ভূমি রাজস্বের হার বৃদ্ধি করা হতো। ভূমি রাজস্ব পরিবর্তিত হতো। পরিবর্তিত মানেই ধরে নাও বৃদ্ধি, কিন্তু তো আর কমাবে না, বাড়িয়ে যাচ্ছে। এইবার মোটামুটি আমরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ক ধরনের ভূমি রাজস্ব আলোচনা করলাম? চিরস্থায়ী বন্দোবস্ত, রায়ওয়াতওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত এবং ভাইয়াচারি বন্দোবস্ত, অর্থাৎ চারটে। চার রকমের। এইবার আমরা অ্যাজ এ হোল ভূমি রাজস্বের কি প্রভাব কৃষি সমাজে পড়েছিল সেইটা আলোচনা করছি, ঠিক আছে? ইংরেজ সৃষ্ট এই নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে কৃষি সমাজ, গ্রামীণ জীবনে ব্যাপক ও সুদূর প্রসারী পরিবর্তন হয়। ব্যাপক ও সুদূর প্রসারী পরিবর্তন হয়। ব্যাপক এবং সুদূর প্রসারী পরিবর্তন হয়। কৃষকদের চিরাচরিত ঐতিহ্যগত অর্থনৈতিক সম্পর্ক বিনষ্ট হয় এবং এক নতুন ব্যবস্থার আবির্ভাব হয়। নতুন ব্যবস্থার আবির্ভাব হয়। নতুন ব্যবস্থার আবির্ভাব হয়। ম্যাম কি বললেন? চিরাচরিত ঐতিহ্যগত সম্পর্ক যেমন বিনষ্ট হয়, তেমনি নতুন ব্যবস্থার সূত্রপাত হয়, ঠিক আছে? এরপরে আমরা 3টে পয়েন্ট আলোচনা করে শেষ করব। 1 নম্বর, নতুন ব্যবস্থায় জমির ওপর জমিদার শ্রেণীর অথবা কৃষক শ্রেণীর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হয়। ভেরি ইম্পর্টেন্ট। এর আগে আমরা কি হয়েছিল? মুঘল আমলে কি হয়েছিল? তোমরা জমিদার শ্রেণী আমি তোমাদের পড়িয়েছি। জমিদার শ্রেণী কে? জমিদার শ্রেণী হচ্ছে নাথিং বাট রেভিনিউ কালেক্টর, তাই তো? কিন্তু এটা আমি তোমাদের বলেছি, এই ব্যবস্থায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তারা যে ভূমিস্বত্ব নীতি চালু করেছেন, সেখানে কিন্তু নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ভূমি রাজস্ব কোম্পানিকে দিলে তোমার বংশানুক্রমিক জমির ওপর সত্ত্ব নিশ্চিত, অর্থাৎ তাদের জমির ওপর অধিকার প্রথম স্বীকৃত হলো, অর্থাৎ তোমার পরে তোমার ছেলে পাবে, ছেলের পরে তার ছেলে পাবে। বুঝতে পারছো? এইভাবে, এবং জমি ল্যান্ড বিকেম দ্য ট্রান্সফারেবল প্রাইভেট প্রপার্টি, হস্তান্তরযোগ্য ব্যক্তিগত মালিকানায় পরিণত হয়। ভেরি ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করবে। জমি হস্তান্তরযোগ্য ব্যক্তিগত মালিকানায় পরিণত হয়। আগে কিন্তু জমি হস্তান্তর করা যেত না, এবং মুঘল সুলতান চাইলে জমিদারদের উৎখাত করতে পারতেন, কিন্তু এখন আমি যদি রাজস্ব মিটিয়ে নিই, আমাকে কেউ উৎখাত করতে পারবে না, এবং আমি চাইলে জমি অন্যকে আমি ট্রান্সফার করে দিতে পারি। আমি তোমাদেরকে গ্রামে অনুপস্থিত জমিদার শ্রেণীর সঙ্গে পরিচয় করালাম, অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড। আমি পত্নী সিস্টেম, পত্তনি প্রথার কথা বললাম। তাহলে কি হলো? তাহলে এগুলো কি করে হলো? যে আমি নির্দিষ্ট সময় টাকা দিলাম, ব্যাস আমার দায়িত্ব শেষ। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এবার 2 নম্বর, কৃষকরা ভাড়াটিয়া প্রজায় পরিণত হয়। এটা কিন্তু আন্ডারলাইন করবে। ভাড়াটিয়া প্রজায় পরিণত হয়। ভাড়াটিয়া প্রজায় পরিণত হয়। ফলে জমিদাররা যে কোনো সময় কৃষকদের উৎখাত করতে পারতো। কেন? কৃষকরা যদি ল্যান্ড রেভিনিউ না দিতে পারে, তাহলে কি করো? তাহলে তো জমিদারদের চলবে না, তাহলে তাদের জমিদারিও তাদের চ্যুত হয়, তাদের হস্তচ্যুত হয়। তারা তো সরকারকে দিতে হবে, কোম্পানিকে দিতে হবে। ফলে যেসব কৃষকরা রাজস্ব দিতে বঞ্চিত হয়েছে, তাদের কিন্তু জমি থেকে তারা উৎখাত করে।
রায়তবাড়ি ব্যবস্থার এটা একটা সাংঘাতিক ড্রব্যাক। রায়তবাড়ি ব্যবস্থায় রাজস্ব দিতে না পারলে মালিকানা কৃষকদের হাত থেকে বঞ্চিত করা হতো বা কৃষকদের হাত থেকে কেড়ে নিত। কৃষকদের হাত থেকে কেড়ে নিত, কৃষকদের হাত থেকে মালিকানা কেড়ে নেওয়া হতো। হয়েছে? 3 নম্বর, নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে নগদ অর্থে রাজস্ব প্রদান, ক্যাশ, নগদ অর্থে রাজস্ব প্রদান, নগদ অর্থে রাজস্ব প্রদান। এর ফলে কৃষকরা ঋণ গ্রহণে বাধ্য হতো। যদি আগে শস্যের মাধ্যমে দেওয়া হতো তাহলে ঋণ নিতে হতো না, কিন্তু ক্যাশ পয়সার কৃষকদের খুবই অভাব ছিল, ফলে তারা বাধ্য হয়েছিল কি করতে? ঋণ নিতে। ওই নতুন শ্রেণীর কাছে ঋণ নিতে ছুটতে চলে গেছিল। সেই নতুন শ্রেণী কি আমি আগেও বলেছি, মহাজন শ্রেণী। হ্যাঁ, ফলে কৃষকদের নির্দিষ্ট সময়ে রাজস্ব দিতে না পারলে তাদের যেমন জমির উপর কোনো রাইট বা কোনো অধিকার থাকতো না, তেমনি তাদের ওপর নানা ধরনের শারীরিক অত্যাচার করা হতো, নানা শারীরিক অত্যাচার করা হতো, নানা শারীরিক অত্যাচার করা হতো। ঋণগ্রস্ত কৃষকদের জমি হস্তান্তরের ব্যবস্থা থাকায়, ঋণগ্রস্ত কৃষকদের জমি হস্তান্তরের ব্যবস্থা থাকায়, ধর আমি রেভিনিউ দিতে পারছি না, আমি দেনার দায়ে ঢুকছি, ঋণগ্রস্ত কৃষকদের জমি হস্তান্তর করতে পারি। বুঝতে পেরেছো? জমি হস্তান্তরের সুবিধা থাকায় তারা কিন্তু, আমি যেটা আগেও বললাম, মহাজন শ্রেণীর কাছ থেকে ঋণ নিতে ছুটতো, ঋণ নিতে যেত আর কি। মহাজন শ্রেণী কি হলো? কৃষকদের জমির উপর ধীরে ধীরে মালিকানা চাপাতে থাকলেন, মালিকানা সক্ষম হলো। কেননা যদি তোমার ঋণগ্রস্ততা এতটাই বেড়ে যায়, কালকে আমি তোমাদের সিলেবাস আলোচনা করতে গিয়ে বলেছি ইনডেপ্টেডনেস, ঋণগ্রস্ততা বেড়ে যাওয়ার ফলে কৃষকদের জমি থেকে তুলে দেওয়া হলো, এবং ওই জমিটা কার কাছে গেল? ওই জমিটা মহাজন শ্রেণীর কাছে গেল। কেন না, কৃষকরা যখন মহাজন শ্রেণীর কাছে ঋণ নিল তখন ওই শর্তেই ঋণ নিয়েছিল, যদি আমি তোমাকে টাকা দিতে না পারি তাহলে তুমি আমার জমিটা নিয়ে নাও। এইভাবে মহাজন শ্রেণীর কাছে জমি চলে যেতে থাকলো এবং কৃষকরা জমি থেকে উৎখাত হয়ে ল্যান্ডলেস এগ্রিকালচারাল লেবারারে পরিণত হলো, ভূমিহীন কৃষি শ্রমিক। ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন হবে, ভূমিহীন কৃষি শ্রমিক, ভূমিহীন কৃষি শ্রমিকে পরিণত হলো। এইটা কিন্তু ব্রিটিশ ভারতের ভূমি ব্যবস্থায় সমগ্র 18 শতকের শেষ এবং 19 শতক জুড়ে এই গ্রামীণ দারিদ্র্যের মাত্রা বৃদ্ধি পায়, গ্রামীণ দারিদ্র্যের মাত্রা বৃদ্ধি পায়, গ্রামীণ দারিদ্র্যের মাত্রা বৃদ্ধি পায়, যেটা আমি তোমাদের কালকে সিলেবাস আলোচনা করতে গিয়ে বলেছি, ইনডেপ্টেডনেস। ঠিক আছে? এবং জমিদার ও মহাজন শ্রেণীর শোষণে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে যায়। জমিদার এবং মহাজন শ্রেণীর অত্যাচারে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে যায়। জমিদার এবং মহাজন শ্রেণীর অত্যাচারে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে যায়।